আমার মা আমার স্ত্রীকে নিজের সতীনের চাইতেও বেশি হিংসা করে। বিয়ে করেছি আজকে 2 বছর। বিয়েটা নিজের পছন্দ মতোই করেছি। এই জিনিসটা আমার মা আজ পর্যন্ত কোনোভাবেই মানতে পারেনি। বিয়ের আগে সে আমাকে অনেক মেয়ে দেখিয়েছে, কিন্তু তাদের কাউকেই আমার ভালো লাগেনি। অতিরিক্ত বাচাল, গায়ে পড়া এই টাইপের মেয়ে আমার একদম পছন্দ না। কিন্তু আমার মা ভাবে মেয়ে মানুষ বাচাল হলেই মনে হয় মিশো, ঘর আলো করে রাখে। তাই তার পছন্দ করা মেয়ে বিয়ে না করে নিজের পছন্দ মতো একটা সহজ সরল দিনদার মেয়ে বিয়ে করেছি। এটা আমার মায়ের একদমই পছন্দ হয়নি। ব্যাস, এই একটা জেদ আর অহংকার থেকেই আমাদের সংসারে শুরু হয়েছে এক অশান্তির আগুন। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো। এই 2টি বছর আমার জন্য কোনো রূপকথা ছিল না, বরং ছিল একটা তপ্ত বালুচরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো দীর্ঘ পথ। লোকমুখে শুনেছি সতীনের সংসার নাকি নরক হয়। আমি সতীন দেখিনি, কিন্তু আমার মাকে দেখছি। ফারিহাকে দেখার পর থেকে মায়ের ভেতরের হিংসাটা যেভাবে দিন দিন বাঘের মতো হিংস্র হয়ে উঠছে, তা দেখে আমি মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই। আমার মা ফারিহার কোনো ভালো জিনিস তো চোখেই দেখতে পারেন না, উল্টো তার সহজ সরল স্বভাবটাকেই তার সবচেয়ে বড় অপরাধ বানিয়ে ফেলেছেন। বিয়ের প্রথম সকাল থেকেই সেই হিংসার আগুনটা আমি টের পেতে শুরু করি। ফারিহা খুব ভোরে উঠে নামাজ পড়ে রান্নাঘরে গিয়েছিল মাকে সাহায্য করতে। মা তখন চা বানাচ্ছিলেন। ফারিহা গিয়ে যখন নরম গলায় বলল, মা দিন, চাটা আমি ছেঁকে দিচ্ছি, মা তখন চায়ের ঝাঁকনিটা ঝনঝন শব্দ করে সিনকের ওপর ফেলে দিয়ে বলেছিলেন, থাক, আর ন্যাকামি করে পরোপকার দেখাতে হবে না। ছেলে পছন্দ করে বউ এনেছে, সে এখন রানীর মতো বসে খাবে। আমার মতো আর সাতকুলে কেউ নেই যে একটু জিরোবো। ফারিহা চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো পানিতে টলমল করছিল, অথচ সে কিন্তু কোনো অন্যায় করেনি। আমি দরজার আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখেছিলাম। আমার বুকে একটা মোচড় দিয়ে উঠেছিল, কিন্তু প্রথম দিনই মায়ের উপর চড়াও হতে পারিনি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, মা হয়তো অভিমান করে বলছেন। কিন্তু না, দিন যত গেছে মায়ের এই হিংসার রূপ নিয়েছে এক মানসিক অত্যাচারে। ফারিহা ঘরে কোনো ভালো রান্না করলে মা সেটা মুখেও তুলতেন না। একদিন ফারিহা খুব যত্ন করে পায়েস রান্না করেছিল। আমি খেয়ে বললাম, বাহ ফারিহা, পায়েসটা তো দারুণ হয়েছে। পাশের ঘর থেকে মা সেটা শুনেই হনহন করে রান্নাঘরে এলেন। ফারিহার সামনে হাঁড়িটা টেনে নিয়ে বললেন, এই এমন হাতি ঘোড়া রান্না করেছিস যে একেবারে গদগদ হয়ে যাচ্ছিস। চিনি তো বেশি দিয়েছিস, চালটাও গলেনি ঠিক মতো। আমার বাপের বাড়ির রাঁধুনিও এর চেয়ে ভালো রাঁধত। কথাটা বলেই মা পায়েসের বাটিটা ডাস্টবিনে ফেলে দিলেন। ফারিহায় একটা শব্দও করল না, শুধু মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সেদিন মাঝরাতে আমি ফারিহাকে ফুপিয়ে কাঁদতে দেখেছি। আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার নিজের ভেতরেও তখন অপরাধবোধ কাজ করছিল। কেন আমি তাকে এই নরকে নিয়ে এলাম? ফারিহার অপরাধ, সে কেন বাচাল নয়? কেন সে মায়ের মুখের উপর তর্ক করে না? মা সারাদিন ফারিহার পেছনে লেগে থাকেন। ফারিহা যদি বারান্দায় গিয়ে একটু দাঁড়ায়, মা বলবেন, কি রে, সারাদিন তো ঘরে বসে থাকিস, আবার নবাবজাদের মতো বাতাসে চুলোরাতে যাওয়া কেন? ফারিহা যদি ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, মা দূর থেকে টিপ্পনি কেটে বলবেন, লোক দেখানো দিনদারি, ভেতরে তো সব অহংকার আর জিলিপির প্যাচ। আমি মাঝে মধ্যে মাকে বোঝানোর চেষ্টা করেছি, মা, ও তো কোনো দোষ করেনি, ও তো তোমার সব কথাই মেনে চলে, তুমি কেন ওর সাথে এমন করো? মা তখন আমার দিকে তেকোনা চোখে তাকিয়ে বলতেন, করব না? কেন করব না? তুই তো এখন ওর আঁচল ধরা গোলাম হয়েছিস। তোর নিজের মায়ের কোনো পছন্দ অপছন্দের দাম আছে তোর কাছে? তুই যে ওই মেয়েটাকে বিয়ে করে আমার মুখে চোনকালি দিয়েছিস, সেটা আমি মরার আগ পর্যন্ত ভুলব না। মায়ের এই অন্ধ ক্ষোভের কোনো যৌক্তিক কারণ নেই। এটা স্রেফ একটা বিশুদ্ধ হিংসা, যে হিংসা একজন মাকে অন্ধ করে দেয়, যে হিংসা একটা সুন্দর সংসারকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ফারিহা শত আঘাত পেয়েও আমার দিকে তাকিয়ে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। কিন্তু একটা মানুষের সহ্য শক্তিরও তো একটা সীমা থাকে। আজ রাতেও খাবার টেবিলে
মা কোনো কারণ ছাড়াই ফারিহার তরকারি রান্না নিয়ে চরম কটু কথা শোনালেন। ফারিহা না খেয়ে টেবিল থেকে উঠে গেছে। আমি এখন আমাদের রোমান্টিক ঘরের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। ফারিহা বিছানায় শুয়ে আছে, হয়তো নিঃশব্দে কাঁদছে। আমি বুঝতে পারছি না আমার নিজের পছন্দ করা এই সহজ সরল দিনদার মেয়েটাকে আমি মায়ের এই হিংস্র হিংসার হাত থেকে কিভাবে বাঁচাবো। আমাদের এই দাম্পত্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সকালে ঘুম থেকে উঠেই ফারিহা বমি করে ভাসিয়ে দিল। ফারিহার তীব্র বমির শব্দে আমার ভোরের ঘুমটা ভেঙে গেল। ধরফর করে উঠে বাথরুমে গিয়ে দেখি সে বেসিনের উপর ঝুঁকে পড়ে হাঁপাচ্ছে। মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরটা যেন একেবারেই ভেঙে পড়েছে। 2 বছরের চেনা এই ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে বুকটা মোচড় দিয়ে উঠল। মাথায় হাজারটা দুশ্চিন্তা ভর করল। কাল রাতে না খেয়ে ঘুমানোর জন্য কি এই অবস্থা, নাকি মায়ের দেওয়া মানসিক চাপ সহ্য করতে করতে মেয়েটার শরীরটাই জবাব দিল? ফারিহাকে ধরে এনে বিছানায় শোয়ালাম। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর নেই, কিন্তু শরীরটা কেমন কাঁপছে। মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি শুয়ে থাকো ফারিহা, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ফারিহা দুর্বল গলায় বলল, না, ঠিক হয়ে যাবে। মা আবার সকালে রান্নাঘরে একলা। ওর কথা শেষ হওয়ার আগেই মায়ের তীক্ষ্ণ গলা ড্রয়িং রুম থেকে ভেসে এলো। বেলার তো দুপুর হতে চলল। নবাবজাদের কি আজকেও সূর্যোদয় হয়নি, নাকি কালকের ওই একটুখানি কথার অভিমানে আজ আর বিছানা থেকে নামা হবে না? আমি আর সহ্য করতে পারলাম না। ঘর থেকে বেরিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। শক্ত গলায় বললাম, মা, ও কোনো ন্যাকামি করছে না। ফারিহা খুব অসুস্থ, সকাল থেকে কেবল বমি করছে। মা একটা বাঁকা হাসি দিয়ে বললেন, আহারে, কত দরদ! একটু বমি করলেই অসুস্থ? আমাদের আমলে তো বমি করতে করতে পুরো সংসার সামলেছি। কই, কেউ তো এমন মাথায় চুলে নাচায়নি। ডাক্তারবাবু আমাদের পরিচিত, তাই খবর দিতেই সকাল সকাল চলে এলেন। ফারিহাকে পরীক্ষা করে যখন তিনি মুচকি এসে আমাদের দিকে তাকালেন, তখন ঘরের ভেতরের তপ্ত বাতাসটা যেন এক পলকেই হিমশীতল হয়ে গেল। ডাক্তারবাবু আমার পিঠ চাপড়ে বললেন, অভিনন্দন ফাহিম, তোমরা বাবা মা হতে চলেছ। ফারিহা কনসিভ করেছে। শুরুর দিকে এই বমি আর দুর্বলতা হওয়াটা খুব স্বাভাবিক। ওনাকে একদম মানসিক শান্তিতে রাখতে হবে। কথাটা শুনে আমার মনের ভেতর যেন এক পশলা বৃষ্টি নেমে এলো। 2 বছরের দীর্ঘ মরুভূমির পর এই প্রথম একটা আনন্দের বার্তা। আমি ফারিহার দিকে তাকালাম। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তবে এটা কষ্টের নয়, পরম পাওয়ার আনন্দ। পাশের ঘরে মা দাঁড়িয়েছিলেন। ডাক্তারবাবুর কথাগুলো ওনার কানেও গেছে। আমি আর চোখে মায়ের দিকে তাকালাম। মায়ের মুখের সেই চেনা কঠিন ভাবটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে চোখ দুটোকে সবসময় হিংসার আগুন জ্বলত, সেখানে কেমন যেন একটা দোলাচল দেখতে পেলাম। যতই হোক, নিজের ছেলের রক্ত, নিজের বংশের প্রদীপ আসছে। এই সত্যটা ওনার ভেতরের অন্ধ জেদটাকে কিছুটা হলেও নাড়া দিল। মায়ের মুখটা একটু নরম হলো, কিন্তু নিজের দীর্ঘদিনের অহংকার আর রাগ তো এক লহমায় মুছে ফেলা যায় না। তাই ক্ষোভটা পুরোপুরি গেল না, রূপ বদলে অন্যভাবে প্রকাশ পেল। দুপুরের দিকে ফারিহায় একটু সুস্থ বোধ করায় বিছানা থেকে উঠে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাচ্ছিল। 2 বছরের অভ্যাস, শত কষ্টের মাঝেও সে নিজের দায়িত্ব ভোলেনি। মা তখন ডাল চড়াচ্ছিলেন। ফারিহাকে রান্নাঘরে ঢুকতে দেখেই মা চিরচেনা চড়া গলায় ধমক দিয়ে উঠলেন, কিরে নবাবজাতি, এই 2 বছর তো ঠিকমতো কাজ করলি না। সারাদিন ঘরে বসে কাটালি, আর এখন এই শরীরে কাজ করতে আসিস? এখন আর কাজ করতে হবে না তোর, জাগিয়ে ঘরে বস। এসব রান্নাবান্না আমি একাই পারবো। আমার এখনো সেই গায়ে জোর আছে। মায়ের কথার সুরটা যদিও সে আগের মতোই ধমকের আর তিতকুটে ছিল, কিন্তু এই ধমকের আড়ালে যে আজকে একটা প্রচ্ছন্ন লুকানো তাগিদ আর যত্ন ছিল, সেটা আমার আর ফারিহার বুঝতে বাকি রইল না। ফারিহা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মায়ের মুখে সেই চিরচেনা হিংসার বদলে যেন এক অদ্ভুত আড়ষ্টতা। নিজের পছন্দের বউ না হলেও নিজের অনাগত নাতি বা নাতনির ক্ষতি মাও চান না। ফারিহা কিছু না বলে মাথা নিচু করে আমার দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে 2 বছর পর আজ প্রথম একটা মলিন
কিন্তু সত্যিকারের স্বস্তির হাসি ফুটে উঠল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশটা আজ মেঘলা, কিন্তু আমার মনের অন্ধকারটা যেন একটু একটু করে কাটতে শুরু করেছে। মায়ের মনের হিংসার বরফ কি তবে এই নতুন প্রাণীর ছোঁয়ায় গলতে শুরু করলো, নাকি এটা ঝড়ের আগের কোনো ক্ষণিক স্তব্ধতা? বিকেলের দিকে ফারিহা যখন বিছানায় এপাশ ওপাশ করছিল, মা তখন নিঃশব্দে ওর ঘরে ঢুকলেন, হাতে একটা কাচের বাটি। আমি তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে আলমারি থেকে কিছু ফাইলপত্র গোছাচ্ছিলাম। মা আমাকে খেয়াল করেনি। ওনার সমস্ত মনোযোগ তখন ফারিহার দিকে। মা বাটিটা ফারিহার পাশের সাইড টেবিলে ঠকাস করে নামিয়ে রাখলেন। বাটি ভর্তি টক ডাল আর হালকা মশলার আলু ভর্তা। ফারিহা ধরফর করে উঠে বসতে গেল, কিন্তু মা ওনার সেই চীনা কড়া গলায় বলে উঠলেন, থাক, আর নবাবজাদের মতো উঠতে হবে না, শুয়ে শুয়ে শোন। দুপুরে তো কিছুই পেটে যায়নি, এখন আবার বমি করে আদিক্ষেতা করিস না। এই টক ডালটা মুখে দে, বমির ভাব কাটবে। ফারিহা অবাক হয়ে বাটিটার দিকে তাকালো, তারপর মায়ের দিকে। মায়ের চোখে মুখে এখনো সে আগের রুক্ষতা, কিন্তু কথার ভেতরের তাগিদটা ছিল একদম ভিন্ন। ফারিহা নিচু গলায় বলল, মা, আপনি কষ্ট করে। আমার কষ্টের চিন্তা তোকে করতে হবে না। মা মুখটা তেকোনো করে ঝেঁঝিয়ে উঠলেন, আমার ছেলের ঘরের বংশের প্রদীপ আসছে, তার যত্ন নেওয়াটা আমার দায়িত্ব। তোর নিজের জন্য করছি ভাবিস না আবার। তুই তো যেমন হাড্ডিসার তেমনই অলস, নিজের যত্ন তো নিতেই পারিস না। এখন আমার নাতি বা নাতনির কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়ব না বলে দিলাম। কথাগুলো বলেই মা আর এক মুহূর্ত দাঁড়ালেন না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফারিহা বাটিটার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো আবার পানিতে টলমল করে উঠল, তবে এবার আর ঠোঁটের কোণে কোনো বিষাদের ছায়া ছিল না। সে চামচ দিয়ে একটুখানি ডাল মুখে দিতেই আমার দিকে তাকিয়ে বলল, ফাহিম, মা নিজের হাতে আমার জন্য রান্না করেছেন, তাও আবার আমার পছন্দের টক ডাল। আমি এগিয়ে এসে ওর পাশে বসলাম। ফারিহার মাথায় হাত রেখে বললাম, বলেছিলাম না ফারিহা, মায়ের মন যতই পাথরের হোক, সন্তানের ছোঁয়ায় তা গলতে বাধ্য। মা হয়তো মুখে ওনার অহংকার ধরে রাখছেন, কিন্তু মনে মনে উনিও খুশি হয়েছেন। পরদিন সকালে ফারিহাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাওয়ার কথা। আলট্রাসোনোগ্রাফি করা হবে। ফারিহা সকাল সকাল তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে বসল। মা তখন সোফায় বসে পান ছাড়ছিলেন। ওনার চোখ দুটো বারবার ফারিহার পেটের দিকে যাচ্ছিল, কিন্তু আমরা তাকাতেই উনি চোখ ফিরিয়ে নিচ্ছিলেন। আমি বললাম, মা, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ফারিহার একটা টেস্ট আছে আজ। মা পানির বাটাটা পাশে রেখে গম্ভীর গলায় বললেন, তা তো যাবি। আজকালকার মেয়েদের একটু কিছু হলেই ডাক্তারের কাছে দৌড়াতে হয়। আমাদের আমলে তো দাইমায়েরা এসে ঘরেই সব করে দিত। তা কোন ডাক্তারের কাছে যাচ্ছিস? ওই ছোকরা ডাক্তার? ওনার চেয়ে ধানিবাজারের লতিফা ডাক্তার অনেক ভালো। উনি নারী দেখলেই বলতে পারেন ভেতরে কি আছে। আমি হেসে বললাম, না মা, উনি বড় গাইনি ডাক্তার। তুমি কি আমাদের সাথে যাবে? মায়ের মুখটা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই নিজের জেদ আর অহংকার ওনাকে গ্রাস করল। উনি মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, আমার বয়ে গেছে তোদের সাথে যেতে। তোরা নিজেদের পছন্দে বিয়ে করেছিস, এখন নিজেদের মতো দেখিস। আমার অনেক কাজ আছে ঘরে। আমরা আর জোরাজুরি করলাম না, কিন্তু আমি যখন ফারিহাকে নিয়ে দরজার দিকে এগোচ্ছিলাম, তখন পেছন থেকে মায়ের গলা শুনলাম, শোন ফাহিম, রিকশা করে যাবি না। রাস্তার যে অবস্থা, ঝাঁকুনি লাগলেই হিতে বিপরীত হবে। একটা সিএনজি ডেকে নিয়ে যা। আর হ্যাঁ, ডাক্তারের ফিস কত? টাকা আছে তো তোর কাছে? মায়ের এই লুকানো উদ্বেগ দেখে আমার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। মুখে যতই অবহেলা দেখাক না কেন, মায়ের ভেতরের মাতৃত্ব আর দাদি হওয়ার আনন্দটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না। হাসপাতাল থেকে যখন আমরা ফিরলাম, তখন দুপুর পার হয়ে গেছে। ফারিহার হাতে আল্ট্রাসাউন্ডের সেই প্রথম রিপোর্টটা। ভেতরের ছোট্ট একটা বিন্দুর মতো বাচ্চার ছবিটার দিকে ফারিহা বারবার তাকাচ্ছে আর কাঁদছে। এই 2 বছরের সমস্ত মানসিক অত্যাচার, অপমান যেন ওই একটা রিপোর্টের কাগজের নিচে চাপা পড়ে গেছে। বাসায় ঢুকতে দেখি মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার হাতে ভাতের হাতা,
কিন্তু চোখ দুটো চাতক পাখির মতো আমাদের হাতের রিপোর্টের দিকে চেয়ে আছে। আমি মায়ের দিকে এগিয়ে গিয়ে রিপোর্টটা বাড়িয়ে দিলাম। বললাম, দেখো মা, তোমার নাতি বা নাতনির প্রথম ছবি। মা হাতেটা একপাশে রেখে কাঁপতে কাঁপতে রিপোর্টটা হাতে নিলেন। ওনার চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে অনেকক্ষণ ধরে ওই আবছা ছবিটার দিকে তাকিয়ে রইলেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল। 2 বছর ধরে যে মানুষটা আমাদের সাথে একটা ঘরের ভেতর থেকেও দূরত্বের দেয়াল তুলে রেখেছিলেন, আজ সেই দেয়ালটা যেন এক নিমিষেই ভেঙে গেল। ওনার চোখ দিয়ে টপটপ করে 2 ফোঁটা জল রিপোর্টের কাগজের উপর গিয়ে পড়ল। কিন্তু নিজের ভেতরের সেই হিংস্র শাশুড়িকে তো এত সহজে বিদায় দেওয়া যায় না। মা হুট করে চোখটা মুছিয়ে রিপোর্টটা আমার হাতে ফেরত দিয়ে দিলেন। মুখটা আবার শক্ত করে বললেন, কালো কুচকুচে একটা ছবি, এতে কি ছাইপাশ বোঝা যায়? তোরাই বুঝিস এসব। যা, ফারিহাকে ঘরে নিয়ে শুতে বল, আমি টেবিলে খাবার দিচ্ছি। ফারিহা ঘরে চলে যাওয়ার পর মা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আর তুই তুই তো এখন থেকে বইয়ের গোলাম হয়ে বসে আছিস। ডাক্তার কি বলল? ও ঠিকমতো খাচ্ছে দাচ্ছে তো? কাল থেকে ওর জন্য প্রতিদিন একটা করে ডিম আর দুধের ব্যবস্থা করবি। আমার ঘরে যেন কোনো দুর্বল বাচ্চা জন্ম না নেয়। লোকে তখন আমারই দোষ দেবে। আমি মায়ের দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। মায়ের এই কড়া কথার আড়ালের যত্নটুকুই এখন আমাদের সংসারের সবচেয়ে বড় আশার আলো। রাত 11টা। ফারিহা বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আজকের অন্ধকারটা আর আগের মতো ভয়ঙ্কর লাগছে না। আকাশের মেঘগুলো কেটে গিয়ে একটা দুটো তারা দেখা যাচ্ছে। ফারিহার সরলতা আর এই অনাগত প্রাণটা বোধ হয় সত্যি আমাদের এই নরক সমান সংসারটাকে একটু একটু করে স্বর্গে রূপান্তর করতে শুরু করেছে। মায়ের হিংসার আগুন কি তবে পুরোপুরি নিভে যাবে? পরদিন সকালের আলোটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি স্নিগ্ধ মনে হলো। রান্নাঘর থেকে আজ আর কোনো হাঁড়ি বাসন ফেলার ঝনঝন শব্দ আসেনি। ফারিহা ফজরের নামাজ পড়ে বিছানায় এপিটোপিট করছিল। ডাক্তারবাবু যেহেতু ওকে কড়া বিশ্রামে থাকতে বলেছেন, তাই ও আজ আর জোর করে উঠতে যায়নি। সকাল 8টার দিকে মা নিজেই আমাদের ঘরে ঢুকলেন, হাতে একটা ট্রে, তাতে 1 গ্লাস গরম দুধ আর একটা সেদ্ধ ডিম। ফারিহা মাকে দেখে তড়িঘড়ি করে উঠতে বসতে গেল, কিন্তু মা ওনার সেই চেনা খসখসে গলায় ধমকে উঠলেন, আহা, অত লাফিয়ে উঠতে হবে না, বিছানা থেকে নামার দরকার নেই, এ নাও, এটা খেয়ে নাও। ফারিহা দুধের গ্লাসটা হাতে নিয়ে অপরাধী গলায় বলল, মা, আপনি কেন আনলেন? আমি তো উঠে গিয়ে খেয়ে নিতে পারতাম। সকালে রান্না আমি একাই করতে পারি। 2 বছর ধরে তো আমি করে আসছি নাকি? মা চোখ দুটো ছোট ছোট করে বললেন, ডাক্তার তো বলেই খালাস যে ওনাকে শান্তিতে রাখতে হবে, ভালো খাওয়াতে হবে। এখন এই 7 সকালে আমি যদি তোমার এই রান্নাঘরে দাঁড় করাইয়া রাখি, আমার ছেলেই তো আমারে আস্ত গিলবে। বলবে মা আমার বউকে খাটায়। তার চেয়ে বাপু, তুমি ঘরেই থাকো। আর শোনো, ডিমের কুসুমটা যেন ফেলে দিও না, ওটাতেই আসল পুষ্টি। মা চলে যাওয়ার পর ফারিহা ডিম আর দুধের দিকে তাকিয়ে মৃদু হাসল। এই 2 বছরের মার মুখ থেকে কত কটু কথাই না শুনেছে, কিন্তু আজকের এই ধমকের পেছনে যে মাটির মতো খাঁটি একটা টান লুকিয়ে আছে তা ওর বুঝতে বাকি রইল না। ফারিহা পুরো দুধটুকু শেষ করে তৃপ্তির একটা শ্বাস ফেলল। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। মায়ের ভেতরেই সে তীব্র হিংসার বরফটা যেন এক অনাগত প্রাণের ছোঁয়ায় দিনে দিনে একটু একটু করে গলতে শুরু করেছিল। মা অবশ্য মুখে ওনার সেই কঠিন ভাবটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতেন। ফারিহা যদি কখনো ওনাকে একটু সাহায্য করতে যেত, মা দূর থেকেই হাত নেড়ে বলতেন, আসতে হবে না। নিজের ওই ভারী শরীর নিয়ে রান্নাঘরের এই পিচ্ছিল মেঝেতে পা পিছলে পড়লে ডাক্তার দেখানোর পয়সা আমার নাই, ঘরে গিয়ে বইপত্র পড়োগে। তবে ফারিহা মেয়েটা সত্যি বড্ড সহজ আর দিনদার। মা যতই রুক্ষতা দেখাতেন, ও ততই বিনম্র হয়ে মায়ের সেবা করার সুযোগ খুঁজত। মায়ের একটা পুরনো বাতের ব্যথার সমস্যা আছে। মাঝে মাঝে উনি ব্যথায় রাতে ঘুমাতে পারেন না। একদিন মাঝরাতে আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরে যাচ্ছিলাম। ড্রয়িং রুম পার হওয়ার সময় দেখি
মায়ের ঘরের দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে হালকা আলোর আভা আসছে। কৌতূহলবশত দরজার আড়াল থেকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার চোখ দুটো ভিজে এলো। মা বিছানায় শুয়ে আছেন, আর ফারিহা মেঝেতে হাঁটু গেড়ে বসে অত্যন্ত যত্ন করে মায়ের পায়ে ব্যথানাশক তেল মালিশ করে দিচ্ছে। মা মৃদু গলায় বললেন, থাক ফারিহা, তোর এই শরীরে এসব করতে হবে না, তুই যা, গিয়ে ঘুমা। ফারিহা মায়ের পায়ের উপর হাত রেখে নরম গলায় বলল, মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার নিজের মা তো ছোটবেলায় মারা গেছেন। শাশুড়ি মায়ের মাঝে যদি নিজের মাকে একটু খুঁজে নিতে চাই, আপনি কি আমাকে সেই অধিকারটুকুও দেবেন না? আপনার এই পা দুটো তো আমার সন্তানেরও বেহেশত মা। ফারিহার এই একটা কথায় যেন মায়ের ভেতরে দীর্ঘদিনের অহংকার আর জেদের সেই দেয়ালটাকেও চূর্ণ বিচূর্ণ করে দিল। আমি দেখলাম মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ফারিহার হাতটা টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। 2 বছর ধরে যে মানুষটা ফারিহাকে সতীনের মতো হিংসা করে এসেছেন, আজ তিনি ওনার সমস্ত মাতৃত্ব দিয়ে এই মেয়েটাকে আপন করে নিলেন। পরদিন দুপুরবেলা ফারিহা ঘরের বারান্দায় দাঁড়িয়ে বিকেলের ফুরফুরে বাতাস উপভোগ করছিল। মা রান্নাঘর থেকে বের হয়ে এসে ফারিহার পাশে দাঁড়ালেন। ওনার হাতে একটা বাটি, তবে এবার আর টক ডাল বা আলু ভর্তা নয়, বাটি ভর্তি ফারিহার সেই পছন্দের পায়েস, যা একদিন মা নিজের হাতে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। মা বাটিটা ফারিহার দিকে বাড়িয়ে দিয়ে একটু আড়ষ্ট গলায় বললেন, নে, একটু মুখে দে। চিনি কেমন হয়েছে জানি না, তবে চালটা ঠিক মতোই গলেছে। ফারিহা মায়ের দিকে তাকালো। মায়ের চোখ আজ আর সে বাঘের মতো হিংস্র চাহনি নেই, বরং সেখানে এক ধরনের অপরাধবোধ আর পরম মমতা খেলা করছে। ফারিহা পায়েসের বাটিটা হাতে নিয়ে 1 চামচ মুখে দিল, তারপর চোখের জল মুছে বলল, অনেক সুন্দর হয়েছে মা। আমার বাপের বাড়ির রাঁধুনিও এত ভালো রাঁধতে পারত না। ফারিহার মুখে ওনার পুরনো কটুকথার এই মধুর উত্তর শুনে মায়ের ঠোঁটের কোণে এক চিলতে লজ্জিত কিন্তু স্বর্গীয় হাসি ফুটে উঠল। মা ফারিহার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, আমাকে মাফ করে দিস রে মা, নিজের জেদের বসে তোদের ওপর অনেক অন্যায় করে ফেলেছি। আমি দরজার আড়াল থেকে দৃশ্যটা দেখছিলাম। 2 বছর আগে যে বারান্দায় দাঁড়িয়ে আমি অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলাম, আজ সেই বারান্দায় যেন আলোয় আলোকময় হয়ে উঠেছে। ফারিহার সীমাহীন ধৈর্য, সরলতা আর দিনদারি আজ সত্যি সত্যি আমাদের এই অশান্তির আগুন নেভাতে পেরেছে। আমাদের দাম্পত্যের ভবিষ্যৎ এখন আর কোনো তপ্ত বালুচর নয়, বরং এক শান্ত সুশীতল ছায়ানীর। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।